ওই ছেলেটা ফেসবুকে ছবি ছাড়ছে, ওই ছেলের আইডিতে ওর হাতের উপর হাত দিয়ে আমি ওর একটা আংটি দিছি। ওই আংটি মানে এইভাবে ছবিটা তুলছে না, আমার আংটিটা দেখে আমি ওকে দিছি, আমি দেখে বুঝতে পারছি ওর হাত। 2018 সালে আমি তখন মোটামুটি ভালো একজন ব্যবসায়ী। তখন আমার নিজের ব্যক্তিগত গাড়িও ছিল, আমার অনেক টাকা তখন আল্লাহর ইচ্ছে অনেক টাকা তখন ছিল। আমার ওর সাথে যখন পরিচয়টা হয়, ও আমার এক ফ্রেন্ডের মামাতো বোন। তা আমার ওই ফ্রেন্ড আমাকে একদিন বলতেছে যে হাতিঝিল চল দোস্ত একটু ঘুরে আসি। তা আমরা দুজন আসলাম। তা আমারে বললো যে আমার এক আত্মীয় আছে, এখানে আসতে বলে ওরা আসবে। তা আমি বলি ঠিক আছে বলো। তা আসলো, হাতিঝিল আসলে আপনারা দুই ফ্রেন্ড আর তার মামাতো বোন? তার মামাতুন একা না, তার ফ্যামিলি সবাই আসছে। তখন ফার্স্ট যেদিন পরিচয় হলো, তা আমরা তখন একটা ফুচকার দোকানে বসলাম, কথাবার্তা হলো, কি করি না করি ডিসকাস একটু হলো। হওয়ার পরে মেয়েটার মা দেখলাম যে আমার প্রতি একটু কিউরিসিটি বেশি। বলার পরে আমার একটা কার্ড, ভিজিটিং কার্ডটা দিলাম, দিয়ে ওই দিন থেকেই আমার সাথে ওরা ফোনে যোগাযোগ করলো। করার পরে আমি কথা বলতাম না। তো একটা পর্যায়ে দেখি যে মেয়ে অল টাইম আমাকে ফোন দিয়ে একটু ডিস্টার্বের মতো আর কি, টাইম ছাড়াই ফোন টোন দিত। তারপরে ওর প্রতি আমার আলাদা একটা মায়া আস্তে আস্তে ওই কয়দিনের ভিতরে চলে আসতেছে। তো একটা পর্যায়ে খালি আসতে বলে আর কি। পরে নেক্সট যে শুক্রবার আসলো, ফ্রাইডেতে আসলাম। আসার পরেও আমাকে ভালো লাগার কথা আর কি জানালো। কতদিনের মধ্যে এটা? 7 দিন। জানার পর আমি ওদের বাসায় যাব না, আমাকে বাসায় জোরপূর্বে নিয়ে গেল। পরে বাসায় ফার্স্টে গেলাম, দেখে ওর আম্মার সাথে কথাবার্তা বললাম। কিন্তু মেয়েটা চেয়ারের ভিতরে একটা কিছু যেন একটা মায়া, মানে মায়াবী ছিল। এই মায়ায় আমি পড়ে গেলাম তখনই। ওই দিন থেকে রিলেশনের সম্পর্কটা শুরু হইলো। যাক, মেয়েটার সাথে কথা বলতে বলতে মেয়েটার আমি ওর মানে জীবনের কিছু শুনতে যাওয়ার জন্য একদিন বললাম যে আমার সাথে একদিন বাইরে আসতে পারবো নাকি। তা ও না করলো যে হ্যাঁ পারবো। আমি ওরে মিরপুর এই যে বোটানিক্যাল গার্ডেনে তখন নিয়ে যাই, ওইখানে যে ওর জীবনের কিছু আমি শুনি। এইভাবে কিছু শুনতে শুনতে ও আমাকে কান্নাকাটি করে একটা কথা বললো, ওর মা ওরে নাচ শেখাতো। তা যেখানে নাচ শিখতো ওই ছেলের সাথে ওরে বিয়ে দিতে গেছিল তার মা, জোর পূর্বে। বিয়ে দিতে গেলে ও কান্নাকাটি করে, ছেলের বয়স ওর থেকে অনেক বেশি থেকে বিয়েটাও করে নাই। তা আমাকে এমনভাবে কান্নাকাটি বললো যে আমি যদি আপনার মতো একটা ছেলে পাইতাম, সত্যি বাড়ি থেকে বাসার থেকে আমি বেরিয়ে যেতাম। কান্নাকাটি দিয়ে আমি আরও ওর প্রতি দুর্বল হয়ে গেলাম। দুর্বল হয়ে যাওয়ার পর ওর আমি বললাম যে ঠিক আছে, তুমি কি আমার সত্যি সত্যি মন থেকে চাও? না করলে হয় এভাবে বললো। বলার পরে আমি ওর কিছু কন্ডিশন দিলাম যে আমার সাথে সম্পর্ক হলে বা আমি যদি তোমাকে বিয়ে করি, তোমার এইভাবে চলাফেরা করতে হবে। তো তখনও মোটামুটি যেটা বলি সেটাই ওকে ঠিক আছে। ঠিক থাকার পর ওর একটা কন্ডিশন কি বললো যে আমি বিয়ে এখন করলো, আমার পড়ালেখা করাতে হবে। তা আমি এটা দেখলাম সমস্যা না, আমি লেখাপড়া বেশি করতে পারি না, ও যদি করতে চাই করুক। কথাবার্তা ভালোই চলছিল, 2 মাস বা 3-4 মাস গেছে। ইভেন আমি যে কাজটা করেছি আমার বিয়ের আগে ওকে আমি বার্থডেতে স্বর্ণের চেন গিফট করেছি। এটা তো ওদের মানে কল্পনার বাইরে ছিল। করার পরে আস্তে আস্তে দেখলাম ওর ফ্যামিলিও আমার প্রতি খুব মানে আমাকে কিভাবে তাড়াতাড়ি বিয়েটা দেবে এই চিন্তা ভাবনা ওদের চলে আসছে। হঠাৎ করে তার বাবা বলতেছে যে যে তুমি যদি পছন্দ করো তাহলে ওর বিয়ে করে ফেলো। রাজি হয়ে গেলাম। রাজি হয়ে গেলে আমাকে বিয়ের কথা বলে ডাকছে, আমি আসছি। বিয়েটা আমার হয়ে গেল, আমার পরিবার তখন কেউ জানে না। পরে বিয়েটা করার পর আমি বাসা নিয়ে ফেললাম। পাশাপাশি তাকে পড়ালেখা করাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি রানিং পড়ালেখা করাচ্ছি তখন। তার পড়ালেখার এভরি সব সব পড়ালেখা প্লাস ওর ফ্যামিলি দোনোটাই আমি তখন বহন করতেছি। পড়ালেখা করাকালীন ও ভিতরে আর একটা ছেলের সাথে ওর রিলেশন আছে, ওই টাইম বুঝি নাই। বাট যখন সংসার লাইফ শুরু হইলো, নতুন বাসা নিছি, আমি এই যে ব্যবসার জন্য আসা যা করতেছি, হঠাৎ একদিন আমার আম্মা এর ভিতরে অসুস্থর মতো হয়। তা আমি বাড়িতে যাই, মানে ওরে বাসায় রেখে আমি বাড়িতে যাই, বলছি থাকো আমি একদিন পরে বাড়িতে চলে আসবো। তো যাক, আমি বাড়ি গেলাম। ওই দিন ও হচ্ছে কি ওই ছেলেটার সাথে উনি হাতিঝিলি তার সাথে মিট করছে, যার পরে ছবি তুলিছে। তোলার পরে দেখা যাচ্ছে ওই ছবিগুলো আবার আমার ভাইরা ওদের ফোন থেকে যেভাবে নিয়ে সে আমাকে দিছে। প্রেমিকের সাথে যে ছবিগুলো তুলছে সেই ছবিগুলো আমার কাছে সে পাঠাইছে। দেখার পরে তো আমি নিজে মানে কন্ট্রোল করতে না পারে আমি ওই দিন ওই সময় বাসা থেকে রওনা দিয়ে দিছি রাত্রেবেলায়। আসার পর আমাকে বলতেছে, যখন আমার মুভমেন্ট দেখে বুঝছে কিছু হয়েছে, পরে আমি যখন বললাম তাও আমাকে স্বীকার করে না। আমি একটু বোঝাচ্ছি যে আমার কাছে স্বীকার করুক, ভুল করতেই পারে মানুষ। ও দেখি যে না, আরও উল্টা রিয়েক্ট করতেছে। সে করলে আমার রাগ হলে ওর মা বাপরা আমি ডাকাইলাম আমার বাসায়। ডাকায় আনার পর ওনাদের বললাম যে আপনার মেয়ে এই কাজগুলো করছে, আপনার মেয়ের আমি মানে রাখবো না। তারপরে যাই হোক ওর মা বাবা আমাকে বুঝাইলো যে বাবা ছোটো মানুষ ভুল করছে, সেই বলে যাক যেটা করা লাগে তা আমি ওরে স্যাক্রিফাইস করে মাফ করে দিলাম।
মাফ করে দেওয়ার পরে তখন আবার আমি ঢাকার বাসা আমি ছেড়ে দিছি, অন্য শহরে বাসা নিছি, যাতে ওই ছেলের সাথে আর যোগাযোগ না হবে, এরকম একটা চিন্তা ভাবনা করে আমি বাসাটা ছেড়ে দিছি। 1-1.5 মাস মোটামুটি আমাদের ভালোই গেছে। তখন ওদের বাড়িতে একটা বিয়ে ছিল, মেবি বিয়ে থাকার কারণে বেড়াইতে যায়, যার পরে কিছুদিন পরে দেখি যে খালি ওদের গ্রামের বাড়ি যেতে চায়। ওই ছেলেটা গ্রামে থাকে, গ্রামে যেতে চায়। পরে ওই ছেলের সাথে বাহিরে মিট করে আর কি। এটাও আমি পরে লাস্টে অন্যভাবে জানছি, ফেসবুকে ছবি ছাড়া, ওই ছেলেটা ফেসবুকে ছবি ছাড়ছে, ওই ছেলের আইডিতে ওর হাতের উপর হাত দিয়ে ছবি ছাড়িছে। আমি ওর একটা আংটি দিছি, ওই আংটি মানে এইভাবে ছবিটা তুলছে না, আমার আংটিটা দেখে আমি ওকে দিছি, আমি দেখে বুঝতে পারছি ওর হাত। এই ঘটনাটা আমি যখন জানছি, পরে ডিসাইড করলাম যে ওরে আমি ছেড়ে দিব, আর আমি মানবো না। আমি তখন কোর্টে যে ছেড়ে দিলাম, একতরফা ডিভোর্স আর কি। 22 সালে আমি সেটা করে ডিভোর্স দিয়ে দিই, 22 সালে দেওয়ার পরে ও আমার মা বাপ কান্নাকাটি করে আবার আমাদের মিউচুয়াল করে দিল। ওইখান থেকে বাসা আমি আবার ঢাকায় শিফট করলাম। সে বেবি চাইতো না, আমি তারে নেওয়ার জন্য জোর করতাম, কিন্তু সে চাইতো না। লাস্টে এক পর্যায়ে তখন আমি নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করলাম যে না, আর দেখা যাচ্ছে এর সাথে আর আমারও আস্তে আস্তে ব্যবসাটা মানে ক্ষতিগ্রস্তের ভিতর আমি হয়ে যাচ্ছি। তখন মোটামুটি আমার নিঃস্ব ওরা করে ফেলাইছে, বিভিন্ন ওয়েতে আমার টাকা পয়সা নিয়েছে। ইভেন ওইটা আমি এমন একটা কাজ করেছি, আমার ওই ভাইরাকে বিয়ে দিয়ে আমি একটা শোরুম করে দিছি, একটা কফি শপ করে দিছি। ব্যবসার আমার কন্ডিশনটা আস্তে আস্তে একটু খারাপ হয়ে গেল। আস্তে আস্তে দেখলাম যে আমার যখন টাকা পয়সাটা কমতেছে, আর ওরাও আস্তে আস্তে আমাকে অ্যাভয়েড করা শুরু করলো, পুরা পরিবারই। মানে ওদের সাথে আমার সম্পর্ক ছিল টাকার, মানে লাস্টে এসে যেটা বুঝতে পারছি যে টাকা আছে আমার সম্পর্ক আছে, টাকা নাই সম্পর্ক নাই। আমার 8 কোটির প্লাস টাকা ছিল, 8 কোটি প্লাস ক্যাশ টাকা ছিল আমার। আমি যখন বিয়ে করবি তখন সেই টাকা পয়সা সব বিভিন্নভাবে নষ্ট হয়েছে। যাই হোক, এই বড় ব্যবসাটা আমার, ঢাকার এই বড় ব্যবসাটা আমার নাই। তা ওই ব্যবসাটা যাওয়ার পর আমি ব্যবসায়ী মানুষ যেহেতু, আমার মাথায় তো অন্য কিছু, ব্যবসা ছাড়া কিছু ঘুরতেছে না। আমি অনেক দিন বেকার থাকি, বেকার থেকে ব্যবসা করলে যাওয়ার পর মানে আছে, আমি বাসায় ভাড়া দিচ্ছি, কিছু করতেছি না, দেশে বাসায় খাচ্ছি, এইভাবে আসি। আমার বাসাটা আমি ছেড়ে দিছি, মানে ভালো টাকা ভাড়া ছিল দেখে বিয়ার করতে পারবো না, আমি ছেড়ে দিয়েছিলাম। ছোট একটা বাসা নেব, অল্প টাকার একটা বাসা নেবো, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে ছোট একটা বাসায় আমি উঠি। ওকে নিয়ে ছোট একটা বাসায় উঠি। আমি যে ছোট বাসাটা ঢাকায় নিলাম, ওইখান থেকে উনি আমাকে বলতেছে আমার এই পরিবেশে থাকতে ভালো লাগতেছে না, আমি মার বাসায় চলে যাব। তা ও একটা পরে দেখি যে না, ও খুব একটা মানে ক্ষুধাওদি ঝগড়া করতে যায়। তাই আমি বললাম ঠিক আছে যাও, মায়ের বাড়ি থাকো, আমি খরচ দিব। এর ভিতর ওর লেখাপড়া মোটামুটি অনার্স মোটামুটি রেজাল্ট ভালোই হলো, এগুলো তো চলতেছে সব কিছু। এত ঝামেলার পরে আমি কিন্তু ওগুলো অফ করিনি, কমিটমেন্ট করছি যাই করুক না, আমি তো তারা ভালোবাসছি, এই দিক থেকে আমি তাকে করছি জায়গা। পরে লাস্টে হঠাৎ করে 22 সালে আমার যাইতে বলে না, ফোনেও কথা বলে না, ফোন দিলে ধরে না। একদিন মেসেজ করছি একটু দিয়ে ইমোশনাল একটা মেসেজ করার পর রিপ্লাই দিয়েছে যে তোর মতো ছেলে আমার প্রয়োজন নাই, বিনা কারণে। যোগ দেওয়ার পর আমি আসছি তারপর বাসায়। তা আমি বাসায় যাওয়ার সাথে আমাকে দেখেও এমন রিয়েক্ট করছে, মানে বকাঝকা। তারপর আমি ওইটা করে আমি ভিতরে যে বসলাম, আমার শাশুড়ি আসলো, আমাকে বলতেছে তুমি কেন আসছো। ওই ধরনের বিহেভ করাতে আমি একটু হতবাক হয়ে গেলাম, কোনো ওনার অ্যান্সার দিতে পারলাম না। খালি বললাম যে আমার শ্বশুর আসতে বলছিল, আমি এই জন্য আসছি। বলার পর আমার বলছো আসছো ঠিক আছে, ও যেহেতু তোমার সাথে থাকতে চাচ্ছে না, তুমি আসছো ঠিক আছে, নাস্তা পানি করে চলে যাও। তখন এইভাবে বললো। তাই আমি বললাম না, আমি ওর মুখ থেকে শুনতে চাচ্ছি। পরে আমরা জিজ্ঞেস করলাম, ও আমাকে বলতেছে দেখো তোমার সাথে আমি আর সংসার করতে চাচ্ছি না। তা আমি ওকে তখন বললাম কি যে কেন, কি জন্য, আমার দোষটা কি? বা এইভাবে বলার পরে আমাকে ওকে দোষ কিছু নেই, আমার ভালো লাগে না। কতদিন সংসার হয়েছে? 5-6 বছর তো তখন হয়ে গেছে। তারপরে আমাকে বাসায় ওইভাবে আমাকে ইনস্ট্যান্ট বলে দিল। তা আমি কান্নাকাটি করলাম। ওই দিন আমি রাত 11টা পর্যন্ত থাকলাম, মানে দেখি ওর মনটা চেঞ্জ হয় নেই। বা আমার শাশুড়িকে একটু বুঝাইলাম যে দেখেন এটা সংসার তো আসলে ভাঙ্গা ঠিক না, এত অন্যায় করছে, তারপর আমি স্যাক্রিফাইস করেছি, বা আমার অপরাধ থাকলে আমি ওটা বুঝাইতে পারবো মন রে যে আমি অপরাধ করছি, আমাকে সে ছেড়ে দিছে, আমি তো কোনো অপরাধ করি নেই। লাস্টে আমি ওর পায়ে ধরলাম, পায়ে ধরলেও আমাকে মানে ঝাড়া দিয়ে ফেলে দিল। আমি আর তখন মানে নিজেকে আর করতে পারি নাই। পরে আমি কান্না করতে করতে বাসা থেকে বেরিয়ে গেছি। এরপর তো আর আমি যোগাযোগ তার সাথে আমার নেই। আমি রিসেন্ট জানতে পারছি যে সে আমাকে ঈদের পরে ছেড়ে দেবে। আসলে আমার মনের দিক থেকে হোক, অর্থনৈতিক দিক থেকে আমি কোনো দিক থেকে ভালো নেই। এখন আমি যে আমার ওয়াইফ ছিল তার উদ্দেশ্যে কিছু কথা বলি। তুমি যে কাজটা আমার সাথে করছো, আসলে এই ধরনের কাজ পৃথিবীতে আমার মনে আমার জানা মতে খুব একটা নাই। তুমি যে কাজটা করছো, তুমি নিজের কাছে প্রশ্ন করে দেখো যে তোমাদের জন্য আমি কি করছি না করছি। মানুষ না জানুক, আল্লাহ জানে, আর তোমরা তো জানো।
তাহলে আমার কি অপরাধটা ছিল যে আমাকে তোমরা এইভাবে নিঃস্ব করে ধ্বংস করে দিলা, রাস্তায় ছুঁড়ে ফেলালা? আমার অপরাধটা কি ছিল এটা আমি জানতে চাই। আর তুমি এই ভবিষ্যতে ইন ফিউচারে আল্লাহর কাছে বিচার দিয়ে যে আমি যদি অপরাধ করি আল্লাহ আমার বিচার করুক সঠিক, আর তুমি অপরাধ করলে তোমার এমন বিচারই করুক যাতে ভবিষ্যতে কোনো মেয়ে ছেলের সাথে এই ধরনের কাজ না করে। আমরা শুনলাম তার গল্পটা। আসলে এই জন্য আসলে অনেক মানুষই যারা গুরুজন তারা বলেন যে বিয়ে সবসময় পরিবারের সম্মতি নিয়ে, গুরুজনদের মতামত নিয়ে বিয়ে করা উচিত। আমাদের কাছে যেটা মনে হয়েছে উনি প্রথম যে ভুল করেছেন, একজন মেয়েকে দেখে তার সৌন্দর্যে আবেগে পড়ে যে সিদ্ধান্ত নিয়েছেন নিজে থেকেই, কারো পরামর্শ কিন্তু উনি শোনেন নাই। না, শুনেন। ওনার আশেপাশে সবাই তখন হয়তো ওনাকে আরেকটু বিবেচনা বা আরেকটু সময় নিতে বলেছিল, কিন্তু উনি শোনেন নাই। সেই ভুলটাই ওনার আজকে কাল হয়ে দাঁড়িয়েছে। উনি এখন মোটামুটি নিঃস্ব, বাট আমরা আশা করি মানুষ ইচ্ছা করলেই ঘুরে দাঁড়াতে পারে, উনিও ঘুরে দাঁড়াবেন এবং ওনাকে ঘুরে দাঁড়াতেই হবে। আমরা দোয়া করি এবং আমরা বিশ্বাস করি উনি পারবেন। আজ এই পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।